গণমানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল। এর আগে গতকাল রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হাসান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। দীর্ঘ ৬ বছর পর হওয়া বর্ধিত সভা শুধু দলীয় নেতাকর্মী নয়, দেশের সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। তাদের মতে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের ব্যাপক ভূমিকা রাখবে। নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটাধিকার প্রয়োগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলেও জানান জেলা, উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতারা। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের বাধার কারণে দীর্ঘ ৬ বছর বর্ধিত সভা করতে পারেনি বিএনপি। তাই সারা দেশের নেতাদের মতামত নিতে সংসদ ভবনের এলডি হলে আয়োজন করা হয় বর্ধিত সভা। সর্বস্তরের নেতাকর্মীদের তারা কি বলতে, তারা কি ভাবতে রাজনীতি নিয়ে, আগামী দিনের নির্বাচন নিয়ে কি ভাবছে, তাদের মতামতের তো প্রয়োজন আছে। আমন্ত্রিত তৃণমূল পর্যায়ের নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় দলের পক্ষ থেকে। লন্ডনে অবস্থান করলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চুয়ালি যোগদানে খুশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তৃণমূলের সমস্যাটাকে উপলব্ধি করা, রাষ্ট্র পরিচালনা সেটা প্রতিফলন ঘটানো। আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে ডেলিগেশন আসছেন। গঠনমূলক বক্তব্য দিয়েছেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া এবং তার পুত্র বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তৃণমূলের নেতাকর্মীদের মতামত নেওয়ার জন্য উনি ডেকেছেন। সারা দেশের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে। আমরা সত্যি মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছি, কারণ এরকম পরিবেশ আমরা দীর্ঘদিন ১৫-১৬ বছর পাইনি। স্বৈরাচার হাসিনা যাহা করেছেন তাহা না করার জন্য এই পদ্ধতির মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, দেশের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান সাহেবের আজকে নির্দেশনা, আমি বিশ্বাস করি যে এটি তৃণমূল পর্যন্ত এই মেসেজ যাবে। তাদের মতে সারা দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে বর্ধিত সভা। আর এর মাধ্যমে সরাসরি শুরু হলো তৃণমূলে বিএনপির নির্বাচনী যাত্রা। আগামী দিনে কি করণীয়, নির্বাচন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য দল প্রস্তুত থাকবে। আমাদের উনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছে। যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের দাবি আমাদের আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। বিএনপিকে বিজয় করে আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে ফুলের মালা দিয়ে আমরা দেশে নিয়ে আসবো। দলীয় নির্দেশ মোতাবেক দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে নিজেদের নিবেদিত রাখবেন বলে জানান জেলা, উপজেলা ও পৌরসভার নেতারা। দেশকে এগিয়ে রাখার জন্য গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং ব্যক্তিগত মানুষের স্বাধীনতাকে সবসময় প্রোটেকশন রাখতে হবে। এখন আমাদের কাজ হলো বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা তৈরি করা। আমরা সেই সিদ্ধান্তগুলো, নির্দেশনাগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমরা অতীতে যা করেছি এখনই তা করব, এখনই মাঠে আছি, ভবিষ্যতেও মাঠে থাকবো জনগণের পাশে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা রচিত হবে। নতুন উদ্যমে, নতুনভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 15 বছর যেভাবে ছিলাম সামনেও আমরা ওইভাবে থাকবো, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। কেন্দ্র থেকে তৃণমূল, তৃণমূল থেকে কেন্দ্র, এই দুইয়ের সমন্বয় করতেই বিএনপির এই বর্ধিত সভা। জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে কাজ করে যাবেন নিরলসভাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের মাসোহারায় প্রকাশ্যে শহরের অলিতে গলিতে চলাচল করছে অনিবন্ধিত যানবাহন। অপরদিকে নিবন্ধিত ও অনিবন্ধিত যানবাহনের মামলা বাণিজ্যে অতিষ্ঠ চালকেরা। এর ফলে ছোট্ট শহরের যানজট এখন নিত্যদিনের সঙ্গী। তবে অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ট্রাফিক পুলিশের। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
মানিকগঞ্জ শহরে প্রতিদিন ২,০০০-এর বেশি হ্যালো বাইক ও মোটর চালিত রিকশা চলাচল করে। এর মধ্যে পৌরসভার অনুমোদিত হ্যালো বাইক ৭২২টি এবং মোটর চালিত রিকশা ১,০৮৫টি। এছাড়া মামলা জটিলতায় শহরে আরও ৫৫০টি অনিবন্ধিত হ্যালো বাইক চলাচল করে। অনিবন্ধিত এসব হ্যালো বাইক ও মোটর চালিত রিকশার কারণে শহরে বাড়ছে যানজট। এসব অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিন দিন শহরে বাড়ছে যানবাহনের সংখ্যা। ভোগান্তিতে নগরবাসী ও শহরে আসা মানুষ। কতজনে মানতে করে চালায়, আবার কতজনের মন করেন প্লেট একটা প্লেট ওই আরো 10টা বানায় নেয়, ওই 1 নাম্বার দেয়। আমার এনে কাগজপত্র আছে, সব আছে, তারপরেও আমার ধরে ২,০০০ টাকার মামলা দিয়ে দিছে। একজনের লিগে আইনি করে, আরেকজনের বেআইনি করে, তাহলে পুলিশ আইন তো সবার জন্য সমান, তাহলে আমাদের জন্য কেমন সমান হইলো? চলাচলকারীরা বলছেন যানবাহন চালকদের মধ্যে আইন অমান্য করার প্রবণতা বাড়ছে। ট্রাফিকদের সঠিক দায়িত্ব পালনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। মামলা দেয়, আবার ধরেন যে টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেয়। প্যালেটগুলো তো ধরতেছে, প্যালেট ছাড়া ধরতেছে। এখন যদি প্যালেট থাকতো না ধরতো, তাহলে আমরা প্যালেট লাগাইতাম। এনে প্যালেট থাকলেও ধরে, না থাকলেও ধরে। পুলিশে ধরলে ২,০০০ টাকার মামলা দেয়, গাড়ি 3 দিন ডাম্পিং থাকে, 3 দিন পর গাড়ি দেয়, ২,০০০ টাকা নেয়। তবে অভিযোগ অস্বীকার করে অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশ পরিদর্শক। যেগুলা নিবন্ধিত না, পৌরসভার অনুমতি ব্যতীত, মানে প্লেট লাইসেন্স নাই যেগুলা, এগুলো আমরা প্রতিনিয়তই এগুলা আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করতেছি। কিছু আছে কাঁচামাল দ্রব্য নিয়ে অনেক সময় বিভিন্ন সময় চলে আসে, যেগুলা মানবিক কারণে আমরা ছাড় দিই। এছাড়া বাকিগুলা মোটামুটি আইনের আওতায় নিয়ে আসছি। অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালের লাকুটিয়া বাবুগঞ্জের ৫ কিলোমিটার সড়কে দীর্ঘ ১৮ বছরেও লাগেনি সংস্কারের ছোঁয়া। খানাখন্দে যাত্রী দুর্ভোগ আর পরিবহন দুর্ঘটনায় চরম আতঙ্কে লাখো মানুষ। নতুন সরকারের উদ্যোগে বদলাবে এই সড়কের ভাগ্য, এমন প্রত্যাশা এলাকাবাসীর। বরিশাল থেকে পারভেজ রাসেল জানাচ্ছেন বিস্তারিত। বরিশালের লাকটিয়া থেকে বাবুগঞ্জ হয়ে মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষের প্রতিদিন যাতায়াতের সহজ একমাত্র মাধ্যম হল ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি। অথচ সড়ক নির্মাণের ১৮ বছরেও লাগেনি কোনো সংস্কারের ছোঁয়া। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা পুরো সড়কটি। বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি সহ নানা ক্ষয়ক্ষতি। যাতে করে এই রাস্তাটা পূর্ণ সংস্কার সহ আমাদের এই দুর্দশা দুর্হাল থেকে আমরা মুক্ত পাইতে পারি। গাড়িতে বসতে সমস্যা হয়, এর কারণে আমরা চাচ্ছি যাতে দ্রুত রাস্তাটা পরিবর্তন হয়, ভালো হয়। সড়কে ঝুঁকি নিয়ে ২-১টি পরিবহন চললেও কোনোভাবেই চলছে না রোগী বহন করা অ্যাম্বুলেন্স। জনদুর্ভোগের এই সড়কটি থেকে মুক্তি চায় লাখো মানুষ। আইয়ে বলে যে রাস্তার কাম করবো, আমাকে ভোট দেন, এরপরে ভোট লাগেও না, হয়ে যায়, এরপরে আর কোনো খোঁজ খবর নেই। বিগত সরকারের আমলে অনেকবারই আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসে আমরা ফল পাইনি। গাড়ি পড়ে যায়, সাইডে নামে যায়, গাড়ির পাতি ভাঙে, টিউব ভাঙে যায়, রাস্তার ভিতরে মানে পড়ে যায়, দুর্ভোগ বাজে যায় একটা। ওই সড়কটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। সংস্কার বা মেরামতের প্রকল্প থেকে হোক অথবা নতুন বরাদ্দ থেকে হোক, এই রাস্তাটা যাতে মেরামত এবং সংস্কার করে বাবুগঞ্জবাসীর দুর্ভোগ লাঘব করার চেষ্টা করা হয়। রাস্তাটি ১২ ফুট থেকে বর্ধিত করে ১৮ ফুট এবং কার্পেটিং সহ ২৪ ফুট চওড়া করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এই কাজটা অত্যন্ত দীর্ঘস্থায়ী, টেকসই এবং যাতে ডাবল লেনে মানুষের যাতায়াত আরও স্মুথ হয়, সেই লক্ষ্যে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সরকার আসে, সরকার যায়, তবুও পরিবর্তন হয় না বরিশাল থেকে লাকটিয়া হয়ে বাবুগঞ্জের ৫ কিলোমিটারের এই সড়কটি। খানাখন্দে ভরা এই সড়কটি যেন আজ মরণ ফাঁদ। তাই দ্রুত এই সড়কটি সংস্কার করে এই অঞ্চলবাসীর দুঃখ লাঘব করবে সরকার, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দর্শক, এবারে জানব নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের খবর। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে ইবাদত বন্দিগি ও সংযম পালনের মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন জানাবেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি রয়েছেন রাজধানীর কারণ বাজারে। অপু, রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন।
তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে মুসলিম ধর্মের সবচেয়ে বড় যে রোজার মাস, যে মাসটির অপেক্ষায় আসলে প্রতি বছর মুসলমানরা অধীর আগ্রহে অপেক্ষা থাকেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। তো আর একদিন পরে কিন্তু এই রমজান মাস মানে শুরু হবে। সেই উপলক্ষে কিন্তু যারা নগরবাসী রয়েছেন, যারা ঢাকা শহরে যারা কর্মব্যস্ত রয়েছেন, এইসব মানুষগুলো রমজান মাস যাতে সুন্দরভাবে পরিপালন করতে পারে সেই জন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা ক্রয় করছেন। বিশেষ করে যে ইফতার সামগ্রী রয়েছে সেগুলো তারা ক্রয় করছেন। আমরা কিন্তু গত সপ্তাহে জানিয়েছিলাম যে সবজির দাম কিন্তু কিছুটা হলেও কমেছে, কিন্তু একদিন পরে যেহেতু রোজা, আমরা এসে দেখেছি যে প্রতিটি সবজিতে 10 থেকে 15 টাকা 20 টাকা এরকম করে বাড়তি, এবং ব্যবসায়ীরা বিভিন্নভাবে অজুহাত দেখাচ্ছেন যে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি অবস্থা বিরাজ করছে। এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে বাজারে গত সপ্তাহের চেয়ে আজকের একটু দামটা বেশি থাকার কারণে তাদের মধ্যে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা। কারণ তারা বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল বাজার নিয়ন্ত্রণে শুধু রমজান মাসে তারা আপ্রাণ চেষ্টা করবেন। সেটি যে প্রতিজ্ঞা দিয়েছিলেন এবং গণমাধ্যমে সেটা যে ফলো করে প্রচার হয়েছিল, তার বাস্তব যে চিত্রটা সেটি কিন্তু আসলে নগরবাসী যারা ক্রেতারা, যারা ভোক্তারা, যারা মানে কিনতে আসছেন রমজান উপলক্ষে যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু সেই দামে তারা পাচ্ছেন না। সেই জায়গায় কিন্তু একটা ক্ষোভ রয়েছে। পাশাপাশি অন্য জায়গায় আরেকটি বিষয়ে বলতে চাই, মুরগির বাজারে বলেন, আপনার গরুর মাংসের হাটের বাজারে বলেন, খাসির মাংসের বাজারের কথা বলেন, মশলার দাম বলেন, বুটের দাম বলেন, চিনির দাম বলেন, এগুলোর দাম কিন্তু আসলে ক্রমেই আসলে বাড়ছে। বিষয়টা এমন যে আসলে 40 টাকা বাড়িয়ে যদি 5 টাকা কমানো হয়, মানে এটা একটা চক্রের মধ্যে আসলে হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের পর হয়তো মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু যে সিন্ডিকেটের যে ধরনটা, দৌরত্বটা, সেটা কিন্তু আসলে এখনও রয়েছে, যেটা আসলে অভিযোগটা খুব মানে একদম ভোক্তাদের, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো মতামত না। তো আসলে সব কিছু মিলে বাজারের পরিস্থিতি এখন এরকম চলছে এবং প্রত্যেকটা জিনিসেরই দামপত্র এমনভাবে বেড়ে গেছে যে আসলে ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। তারা বলছেন যে রমজান মাস আসলে অন্য অন্য দেশে উৎসবের সময় দাম কমে যায়, কিন্তু বাংলাদেশে এই যে ভিন্ন চিত্র, এই চিত্রটা আসলে তারা কখনোই কল্পনা করে না। এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, যে সরকারই আসুক না কেন বা বর্তমান যে সরকার রয়েছেন তার কাছেও দাবি জানিয়েছেন বাজার নিয়ন্ত্রণ যদি করা যায় তাহলে যে জনগণের যে সমর্থন, জনগণের যে আস্থা, সেটি যেমন তারা ফিরিয়ে পাবে এবং বাজার নিয়ন্ত্রণ করতে গেলে এবং আয়ের সাথে যে ব্যয়ের যে মিল, সেটি তেমন অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ সব কিছু মিলে তাবাসসুম বলতে গেলে এতটুকুই বলতে হয়, এই আর একদিন পরে যেহেতু রমজান মাস শুরু, এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে যে ধরনের জিনিসপত্রের দামের প্রত্যাশা করে কারণ বাজারে আসছিলেন, কিন্তু সেই অনুপাতে তারা দাম পাচ্ছেন না। তো তাবাসসুম, এটাই ছিল আমার কাছে কারণ বাজার থেকে রমজান মাসের যে বাজার খরচের যে পরিস্থিতি, সেই খবর জানাচ্ছিলাম আপনাকে। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কারণ বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চীনের পেকিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের গ্রামীণ নারীরা। স্বল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে এই হাঁস পালন করে সংসারে ইতিবাচক ভূমিকা রাখছেন তারা। বাড়িতে গড়ে তোলা হয়েছে হাঁসের কৃত্রিম হ্যাচারি, সেখান থেকে বাচ্চা কিনে অনেকে শুরু করেছেন খামার। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পেকপেক কলরবে দল বেঁধে চলছে সাদা হাঁসের দল। এই দৃশ্য লক্ষ্মীপুরের রায়পুরের চরাঞ্চলের। উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি পেকিন হাঁসের খামার, আর সবগুলোই গড়ে তুলেছেন নারীরা। বাচ্চা সরবরাহের পাশাপাশি দিচ্ছেন প্রশিক্ষণ। দেয়া হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রশিক্ষণ ও ইনকিউবেটর মেশিন। এর ফলে হাঁস পালন করে পারিবারিক ও বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন নারীরা। আমাকে কোটাকি থেকে একটা ট্রেনিং করানো হয়েছে। ট্রেনিং এর করার কিছুদিন পরে একটা ইনকিউবেটর মেশিন দেওয়া হয়েছে। ওই মেশিন থেকে আমার কিছু প্রায় 50 পিসের মতন পেকিং হাঁস আছে। কোটাক থেকে আমাকে 40টা হাঁস দিছে। হাঁসের জন্য, খাবারের জন্য, ঘরের জন্য, ফিডের জন্য কিছু টাকা দিছে। এখন এই হাঁসগুলা ফেলে আমি লাভবান হয়েছি। এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। মাত্র 2 মাসে 3 থেকে 3.5 কেজি ওজন হয়। বছরে 200 থেকে 250 ডিম দেয় পেকিন হাঁস। এই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হয়, চাহিদাও রয়েছে ব্যাপক। আমাদেরকে কোডেক অফিস থেকে একদিনের 40টা বাচ্চা দিচ্ছে। এখন
এই হাঁসের বয়স 60 দিন হয়েছে। এক একটা হাঁসের ওজন 3 কেজির উপরে হয়েছে। আমি সানাজাবাদ থেকে 50 পিস হাঁস নিছি। আল্লাহর রহমতে আমার 50 পিস হাঁস আছে। এখন হাঁসগুলো বর্তমানে ডিম দিচ্ছে। আমি গত সপ্তাহে একটা হাঁস নিয়েছি। এই হাঁস অনেক মজা, এই হাঁস মাংস অনেক মজা। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ বলছেন সংস্থাটির কর্মকর্তারা। এই হাঁস পালন করে খামারি পর্যায়ে খামারিরা খুব বেশি উপকৃত হচ্ছে, এরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এই অর্থ বছরে 20 জন মহিলাকে 40টি করে পেকিং হাঁসের বাচ্চা দিয়ে 20 জন খামারিকে স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পেকিং হাঁস পালনে একদিকে যেমন দেশের মাংসের চাহিদা মিটবে, তেমনি স্বাবলম্বী হবে নারীরা, বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 24-25 অর্থ বছরে PKSF এর আর্থিক সহায়তায় প্রোডাক্ট বাস্তবায়ন করে আসছে প্রায় 15টি প্রদর্শনী। তার মধ্যে 136 জন মহিলা উপকার ভোগী হবে। এই 136-এর মধ্যে 20 জন হলো আমাদের এই পেকিং হাঁস পালনকারী। যদি এইভাবে আমরা এই হাঁসটাকে বিস্তার লাভ করাইতে পারি, মাংস তথা অর্থনৈতিকভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে হাঁসের ডিম ও মাংস দেশের আমিষের ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। আমাদের প্রধান লক্ষ্য এখন সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের চিন্তা ভাবনা করছি না। প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল প্রায় সকলেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ঢাকার ধামরা উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরপর নির্বাচন কমিশনার পৌর এলাকার মুন্নু কমিউনিটি সেন্টারের ধামরা উপজেলা আন্তঃ স্কুল ও মাদ্রাসা বার্ষিক প্রতিযোগিতায় এবং টপ 15 মেধা পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ধামরা উপজেলা আন্তঃ স্কুল ও মাদ্রাসা বার্ষিক প্রতিযোগিতায় এবং টপ 15 মেধা পুরস্কার বিতরণ করেন। নির্বাচন, সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা আমরা এই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, উন্নয়নের জন্য রেভিনিউ আর্ন করা দরকার, সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে ঋণ করে বাজেট করছি, সে কারণে বাজেটের সাইজ বড় হয়েছে, ব্যবসায়ীদের ওপর চাপটা বেড়েছে। বৃহস্পতিবার রংপুর RDRS মিলনায়তনে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। রংপুর চেম্বার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে সময় NBR কর্মকর্তা ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। এ সময় রংপুর অঞ্চলে বাজেট বৈষম্য আসন্ন বাজেটে দূর করা না হলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না বলে উল্লেখ করেন বক্তারা। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার জন্য আসন্ন বাজেটে রাখার দাবি করেন বক্তারা। যে আমরা যা আদায় করি রাজস্ব বোর্ড প্রায় সমপরিমাণ টাকা অব্যাহতি দেই, আমাদের সেগুলো ধীরে ধীরে কমাতে হবে এবং সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে অনেকটুকু কমানো শুরু করেছি। এইটাই আমাদের সামনের টার্গেট। দুটো কাজ আমরা করব, যারা অব্যাহতি নিয়েছেন ওনাদেরকে অব্যাহতি দেওয়া বন্ধ করা, আর একটা হলো আমাদের যারা ট্যাক্স নেটে নাই তাদেরকে ট্যাক্স নেটে নিয়ে আসা, এবং এই কাজটা কষ্টসাধ্য। এই কষ্টসাধ্য কাজটা আমাদের NBR-কে করতে হবে এবং এটা করার জন্য আমাদের আসলে সিস্টেম এন্ড প্রসেসকে স্ট্রেংথেন করতে হবে। সে কারণে আমরা অনলাইন বা ডিজিটাল টেকনোলজির উপর বেশি জোর দিব। এবং চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে 11টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব বাজারের কাপড় পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই মুদি, কাপড়, কীটনাশক ও ইলেকট্রনিক্স সহ 11টি ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানায় ফায়ার সার্ভিস।
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী অন্তরা মুন ও বাউফল ট্রাভেল সহ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় 1000 কেজি নিষিদ্ধ চাপলি ও জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রাত অনুমান 12টার দিকে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে নিয়ে আসলে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা মুহূর্তের মধ্যে সেগুলো ছিনিয়ে নিয়ে যায়। মাছ পরিবহনের দায়ে আটক 2টি বাসের স্টাফদের ছেড়ে দিলেও ইউএনও আমিনুল ইসলাম বাউফল ট্রাভেলস বাসের সুপারভাইজার ফরিদ উদ্দিনকে 5000 টাকা জরিমানা করা হয় এবং মুসলেকা রেখে ছেড়ে দেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলার বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলাইমান আলী স্বপদে বহাল থেকেও পলাতক থেকে পরিষদে উপস্থিত না থাকায় নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় প্রতিবাদে বেরুবাড়ি বাজারে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ওমর ফারুক হাজি, পল্লী চিকিৎসক আব্দুল আওয়াল বাবুল সহ অনেকে। এ সময় নাগরিক সেবা অব্যাহত রাখা দাবিতে প্যানেল চেয়ারম্যান গঠনের জোর দাবি করেন বক্তারা। কুমিল্লা দেবিদ্বারে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি বৃহস্পতিবার দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ মডেল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় দেবিদ্বার পুরান বাজারের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ভিপি ময়নাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা মৎস্যজীবী দল নেতা জসিম উদ্দিন, মনির হোসেন ও সাইফুল ইসলাম। কুমিল্লা দেবিদ্বার এ.কে.এম. ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ.কে.এম. ফজলুল হোসেন মেমোরিয়াল সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ.কে.এম. ফজলুল হোসেন মেমোরিয়াল এর সিনিয়র শিক্ষক মোহাম্মদ আশিকুর রহমান রিয়াদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাইহানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ.বি.এম. আতিকুর রহমান বাশার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসানকে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার র্যাবের সহায়তায় নীলফামারী সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায় আবু মোহাম্মদ নোমান হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলা সভাপতি। গ্রেফতারের পর নীলফামারী থেকে তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয় ও পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায় পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আলামিন হত্যা সহ 4টি মামলায় আসামি আবু মোহাম্মদ নোমান হাসান। সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলা সভাপতি আবু হাসান নোমানকে গত 27 তারিখ রাত 1টার দিকে নীলফামারী সদর থানাধীন মণিপাড়া এলাকা হতে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়। সে পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আলামিন হত্যা সহ 4টি মামলার এজাহার নামে আসামি। তাকে হত্যা মামলায় আদালতে উপস্থাপন করা হয়েছে। জামালপুরে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজার মনিটরিং করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার শহরে আনন্দ বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এই বাজার মনিটরিং করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, ক্যাব জামালপুরের সহ সভাপতি আবু তালেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ব্যবসায়ীদের পণ্যের দাম ও গুণগত মান বজায় রাখতে সতর্ক করা হয়, তবে কোনো জরিমানা আদায় করা হয়নি। জেলা উপজেলা পর্যায়ে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানা গেছে। রমজান মাস আসন্ন, আমরা আজকে শুধু বাজার পরিস্থিতিটা একটু দেখতে এসেছি। এই মনিটরিং যেগুলো চালু থাকবে, আমরা যে শুধু চাই যে ভোক্তা যারা প্রয়োজনে বাজারে আসে তারা যেন অসন্তুষ্ট না হন। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যবসায়ী যারা আছে তাদেরও হচ্ছে তারা যেন সঠিকভাবে ওনারা ব্যবসার সুযোগটা পান। সবাই মিলে ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা করা উচিত সেভাবে করবেন। ভোক্তা মানে তার পছন্দ মতো পণ্য
ওনার কিনতে কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশন এই মুহূর্তে দেশের জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বৃহস্পতিবার সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম, তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা জেইসন, তেঁতুলছড়া ইউপির সচিব আমির হোসেন সহ আরো অনেক উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা থেকে সর্বমহলে আমরা শুনতেছি যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমরা সেই হিসাবেই এগিয়ে যাচ্ছি, আমরা সেটাই প্রস্তুতি নিয়ে যাচ্ছি এবং আমাদের হালনাগাদ ভোটার, যেখানে আমি এখানে এসেছি, হালনাগাদ ভোটার যে আপডেট হচ্ছে তাই সেটা করি, মানে সেই লক্ষ্যে কাজ করতেছি। না কোনো আমরা কোনো হুমকি বা কে কি বললো এইটা নিয়ে আমরা এখন জড়িত না, আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি। তবে রাজনৈতিক একটা কনসেনসাসের প্রয়োজন। যদি সকলে মিলে যদি এই কনসেনসাস আসে যে নির্বাচন আরো পিছনে যাবে, তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে পারে। ছাত্রদের নতুন রাজনীতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেক আশাবাদী বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৃহস্পতিবার সাভারের VCS লাইভস্টক একাডেমির মূল ফটক জুলাই আগস্টের শহীদ সাফওয়ান ১৪ গেট নামে উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। প্রধান গেটটি উদ্বোধনকালে শহীদ সাফওয়ান ১৪ এর মা, বাবা ও বোন উপস্থিত ছিলেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় BCS লাইভস্টক একাডেমির এলাকায়। এ সময় তিনি বলেন, একটি মহল সরকারকে ব্যর্থ প্রমাণ করতে ইচ্ছাকৃতভাবে ঘটনা তৈরি করছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ড করছে, বিষয়টিও মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে গেছে, এটা সত্যি। কিন্তু এটা এমনও ব্যাপার আছে যে এটা কিছু মানুষ প্রমাণ করতে চাচ্ছে যে মানে দেশের আসলে সবকিছু ব্যর্থ হচ্ছে। তো কাজে এখানে কিছু উস্কানি আছে, কিছু ঘটনা তৈরিও করা হচ্ছে। তো ফলে আমি মনে করি যে তবুও আমাদের দায়িত্ব আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার, সেটার জন্য চেষ্টা করছি। দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বুধবার সুন্দরবনের ডাকাতির উদ্দেশ্যে আসার খবর পেয়ে রাতভর কোস্টগার্ড বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান মোহাম্মদ হান্নান শেখ এবং তার ৫ জন সহযোগীকে আটকে কোস্টগার্ড পুলিশজন। আটকের পর ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোহাম্মদ হাবিবুর রহমানকে ২টি ১নলা বন্দুক, ৩টি রামদা সহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যে মেইন লিডার মিস্টার হান্নান শেখকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে হান্নান বাহিনী সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং এটা একটি মেসেজ ফর আদার গ্রুপস যারা বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম এবং ডাকাতি সুন্দরবনে চালাতে যায়, যে বাংলাদেশ কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। মানিকগঞ্জের বেসরকারি ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় জান্নাতি নামের ২ মাসের এক শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মানিকগঞ্জ শহরের ওয়েলনেস গেট এলাকার একটি ক্লিনিকে শিশুটির মৃত্যু হয়। নিহত জান্নাতি সিংগাইর উপজেলার বাইমাইল এলাকার প্রবাসী জুয়েল দেওয়ানের শিশু কন্যা। নিহতের স্বজনরা জানান, জন্মের পর শিশু জান্নাতির পায়খানার রাস্তা ছোট থাকায় আত্মীয় স্বজন ও ডাক্তারের পরামর্শ করেন শিশু স্বজনরা। এরপর বৃহস্পতিবার শিশুটির পায়খানার রাস্তা প্রশস্ত করার জন্য অপারেশন করা হয়। অপারেশনের পর শিশুটিকে বেডে দেওয়া হয়। এরপর বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাতি মারা গেলে হাসপাতালে
তালা দিয়ে ডাক্তার ও হাসপাতালে লোকজন পালিয়ে যায়। পরে নিহতের স্বজনরা তাদের আত্মীয় স্বজন ও পুলিশকে খবর দেয়। কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিলাইদহের খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরে কালিয়াকৈরের শিক্ষার্থী ও এলাকাবাসীদের সাথে মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইফটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর লস্কর চালা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে কালিয়াকৈর থানা পুলিশের উদ্যোগে এই সভা হয়। এই সচেতনতামূলক সভায় মাইটিভির প্রতিনিধি AKM শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিয়াকৈরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ, উত্তর লস্কর চালা স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার, টাঙ্গাইল হোমিও কলেজ অধ্যক্ষ ডাক্তার নজরুল ইসলাম, স্কুল দাতা সদস্য হাজি আফসার উদ্দিন, শেখ এব সভাপতি ডাক্তার আজিজুল হক, অবসরপ্রাপ্ত সৈনিক সামাদ সহ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা। দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ি ইউনিয়নে আবাদি জমিতে আলুর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদক, আফিম ও হেরোইনের অন্যতম উপাদান পপি গাছ চাষ করে আসছিল এক কৃষক। বৃহস্পতিবার স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে মকবুল হোসেন নামে ওই কৃষকের জমিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক পপি গাছের চারা উদ্ধার করে নিয়ে যায়। তবে রহস্যজনক কারণে এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। এ সময় সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা 2টি ইট ভাটায় অভিযান চালিয়ে 4 লক্ষ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। বৈধ কাগজপত্র না থাকায় ইট ভাটায় জরিমানা করা হয়। উপজেলার গোড়াই ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর সহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানিয়েছেন। পার্বত্য জেলা বান্দরবানে আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজার ইলেকট্রনিক্স মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ক্যামাজার 12তম বার্ষিক মিলন মেলা। গতকাল 2 দিন ব্যাপী মিলন মেলায় অংশ হিসেবে বান্দরবানের মেঘলা, নীলাচল, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করেছেন ক্যামজার সদস্যরা। ভ্রমণ শেষে নীলগিরি প্রাঙ্গণে ক্যামজার প্রধান উপদেষ্টা রোতাব চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যামজা সভাপতি নুরুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় নিরাপত্তা বলয় ঠিক রেখে সংবাদের চিত্র ধারণ, শুদ্ধাচার, পেশাগত কাজের দক্ষতা উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আনন্দ ভ্রমণে ক্যামজার নেতৃবৃন্দ সহ সদস্যরা অংশগ্রহণ করে। টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক সহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মধুপুর শাখার এক সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় অটোতে থাকা আরও 3 যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাপাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরানুল কবির জানান, টিআইবি মধুপুর শাখার ইন্টার্ন ও ইএস সদস্যরা সংগঠনের কাজ শেষ করে মধুপুর ফেরার পথে গোলাপাড়ি ব্রিজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা ধনবাড়িগামী আসা এক ট্রাকের চাপায় অটোটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয়। এ সময় অটোর 4 যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত 4 জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে রুহুল আমিন নামে একজনের মৃত্যু হয়।